তো তাহলে আমরা অলরেডি দেখে ফেলছি যে পেজ ডট পিএইচপি এর কাজটা কি। মানে পেজের মাধ্যমে যে এক্সট্রা যেগুলো পেজ থাকবে, মানে নর্মাল পেজ, সাপোজ আপনার দেখা আছে কি আছে, শুধু কিছু কন্টেন্ট লেখা আছে এরকম, বা লিস্টেজ ডে আছে, এই জিনিসগুলো তো আপনার খুব বেশি ডিজাইন হয়ে থাকে না, ওই জিনিসগুলো আপনি এই পেজ ডট পিএইচপি, সিঙ্গেল ডট পিএইচপি না পেজ ডট পিএইচপি, পেজ ডট পিএইচপিটা হলো পেজের জন্য, পেজের সিঙ্গেল হিসেবে। আর সিঙ্গেল ডট পিএইচপিটা যে কোনো পোস্টের সিঙ্গেল থাকে, যেমন পোস্ট বিভিন্ন ধরনের পোস্ট হইতে পারে, সেটা কাস্টম পোস্ট হইতে পারে। যেমন দেখা যাচ্ছে একটা সার্ভিস, এটা কিন্তু একটা সার্ভিসে একটা সিঙ্গেল পেজ থাকতে পারে, ওই সার্ভিসের আন্ডারে ভিতরে আরো অনেক কিছু থাকতে পারে, এই জিনিসগুলো। যেমন আমরা পিএইচপি কাজ করে হচ্ছে আপনার পেজের জন্য, পেজের সিঙ্গেল পেজ হিসাবে, আর হলো সিঙ্গেল ডট পিএইচপি কাজ করে পোস্টের সিঙ্গেল পেজ হিসাবে। আচ্ছা, বারবার যে আমি মডার্নতে ক্লিক করি কিন্তু এই জায়গায় মনে করেন লিঙ্ক করা নাই, তাহলে এটাকে আমি আগে ফার্স্ট লিঙ্ক করে ফেলি। এই যে সেটা কোথায় আছে, হেডার ডট পিএইচপি তে না আমাদের, এই যে এই লোগোটা, এটা কোন জায়গায় আছে, কোন জায়গায় গেলে আমরা পাবো এই লোগোটা? হেডার ডট পিএইচপি তে, তাই না? হেডার ডট পিএইচপি তে আমরা দেখি, মডার্ন নামে সার্চ দিই, আচ্ছা এটা লোগো এরিয়া, আচ্ছা আমি ম্যানুয়ালি দেখে নেই, এই যে মডার্ন, তাই না, এম তারপর ডিআর, তো এইটা হলো আমাদের কি আছে, অ্যাঙ্কর করা আছে, বাট ইন্ডেক্স ডট এইচটিএমএল এর সাথে আমাদের কি এটাতে সাপেক্ষে কলকা থাকবে, এটা না, আমাদের থাকবে কি আমাদের যে থিমের যে সাইট, আমাদের ওয়েবসাইটের যে ঠিকানা ওইটা, আর ওইটা পাওয়ার জন্য কি করব, সাইট ইউআরএল, সাইট ইউআরএল ফাংশন ইউজ করলে আমাদের ওয়েবসাইটের যে ইউআরএল ওইটা আমরা পেয়ে যাব। তাহলে আমাদের কি করতে হবে, এখানে আমাদের একটা ফাংশন ইউজ করতে হবে, সেটা হলো কি সাইট ইউআরএল। সাইট ইউআরএল আর একটা জিনিস যেটা ওয়ার্ডপ্রেসের জন্য, থিম পোস্টের জন্য যেটা নিয়ম, যে ভিতরে আমাদের একটা টেল, একটা স্ল্যাশ দিয়ে দিতে হবে, প্যারামিটার হিসেবে একটা স্ল্যাশ পাস করতে হবে, তাছাড়া আমাদের এটা আবার সাবডিরেকশনে দিয়ে দেয়। আর যেটা হলো আমাদের এটা রিটার্ন করে, সুতরাং এটা কি করতে হবে, একো করে দিতে হবে, তাই না? যেহেতু রিটার্ন করে সেহেতু আমরা একো না করে দিলে তো এটা প্রিন্ট হবে না আর কি ওইখানে। ওকে, এখন আমরা সেভ করলাম, এখন যদি আমরা রিলোড করি তাহলে কি দেখতে পাবো, আমাদের দেখেন নিচের দিকে খেয়াল করে দেখেন লোকাল স্ল্যাশ মডার্ন না, তার মানে এটা কিন্তু এখন আমাদের মেন হোম পেজের সাথে লিঙ্ক হয়ে গেছে, যে পেজে যাই না কেন আমরা কিন্তু ওইটাতে ক্লিক করলে আমাদের যে ওয়েবসাইটের যে ইউআরএল সেটাতে আমরা ব্যাক যাইতে পারতেছি। ওকে, তো সেটা হলো জাস্ট কি সাইট ইউআরএল, সাইট ইউআরএল এই ফাংশনটা, আর প্যারামিটার হিসাবে আমরা জাস্ট একটা স্ল্যাশ পাস করছি। দেখেন আপনারা সাইট ইউআরএল নামে যে সার্চ দেন তাহলে দেখতে পাবেন যে এর ভিতরে আরো কি কি জিনিসগুলো আছে, রাতপন্ত সব বের করে ফেলতে পারবেন। এবং সাইট ইউআরএল এর কি যে পাঁচটা এটা আছে, পাথের কাজটা কি আছে, পাথ টু ডিফাইন্ড ইউআরএল ডিফল্ট নান, কিছু দেওয়া থাকে না। অ্যাপেন্ড মানে কি পরে, তাই না, পরবর্তীতে এই পাথ যোগ করে দিবে, ওই মানে আপনার পরে একটা স্ল্যাশ যোগ করে দিবে এই আর কি আমাদের ইউআরএল এর সাথে। ওকে, তো যাক আমাদের ওইটা কোন নিয়ে কোনো বিষয় না, আমরা তাহলে আবার ব্যাক আসি। আমাদের এইটা হলো মেন হোম পেজ, এখন এইটাকে আমরা ডাইনামিক করার চেষ্টা করতেছি। তো এইখানে ফার্স্টে দেখেন কি আছে আমাদের, এটাকে কি মেনু বলে না, মেনু তৈরি করতে হবে না, তাহলে মেনু তৈরি করতে হবে। তো মেনুর জন্য কি করতে হবে, আমাদেরকে ফার্স্ট মেনুটা রেজিস্টার করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। যেমন দেখেন আমরা যদি এখন অ্যাপিয়ারেন্সের মধ্যে যাই, এখানে মেনু বলতে কোনো জিনিস আছে নাই, কিন্তু আমরা যখন অন্য কোনো টেমপ্লেটে ঢুকছিলাম তখন কিন্তু এখানে মেনু নামে একটা অপশন ছিল, তাই না? তো সেটা কি জন্য নাই, কারণ আমাদের এটা রেজিস্ট্রেশন করা নাই, আমাদের এই থিমে আমরা মেনুর সাপোর্টটা দিই নাই। তো সেটা করার জন্য কি করতে হবে, আমাদেরকে মেনুর সাপোর্টটা দিতে হবে। এবং এই সংক্রান্ত কাজগুলো আমরা কোন ফাইলে করে থাকি, ফাংশনস ডট পিএইচপি, সেই পেজটা আমাদের এখনো করা হয় নাই, সুতরাং আমরা করে ফেলবো। নাম কি দেবো, ফাংশনস, এস প্লুরাল, ঠিক আছে, ফাংশনস ডট পিএইচপি। এর মধ্যে আমাদের এই ধরনের এই লজিক্যাল কাজগুলো আমরা করে থাকবো, বা রেজিস্ট্রেশন এই কাজগুলো আমরা করে থাকবো। ওকে, তো তাহলে আমরা এখানে কি করবো, আমরা বললাম রেজিস্ট্রেশন করতে হবে। তো সেটা কি রেজিস্ট্রেশন করতে হবে, মেনুটাকে রেজিস্টার ন্যাব মেনু ফাংশনটার নাম, রেজিস্টার ন্যাব মেনু, এই ফাংশনটা আমাদেরকে ইউজ করতে হবে। এবং এটা কি করব, আমরা এটা প্যারামিটার হিসেবে একটা অ্যারে নাই, এবং অ্যারেতে আমরা কিছু ডেটা ডিফাইন করতে পারবো, যেমন কি আমাদের হলো নেম, আর হলো আমাদের হলো কি বলে, মানে মেনুটার নাম কি হবে, আর সেটা হলো স্ল্যাগ নেমটা কি, এই দুইটা জিনিস।
তো দুইটা হলো আমরা কি এবং নাম দুইটা এইভাবে ইউজ করব। আমরা যদি এটা আরো সরাসরি সার্চ দেই তাহলে জিনিসটা আপনারা আরো ভালোভাবে ক্লিয়ার বুঝতে পারবেন যে মূলত এর মধ্যে কি কি আছে। আমাদের এর মধ্যে কি আছে, লোকেশন আছে আর হলো ডিসক্রিপশন আছে। আচ্ছা, তো লোকেশন আচ্ছা, এটা আমাদের স্ট্রিং, যেহেতু দুইটা তাহলে আমাদের আর না অ্যারে লাগবে না, আমাদের স্ট্রিং আকারে দিতে পারবো। আমি ভাবছিলাম একটা প্যারামিটার, এই জন্য আমি অ্যারে নিয়েছিলাম। তো যাই হোক, আমাদের কি দিতে হবে, দুইটা আছে, দুইটার মধ্যে কি আছে, একটা লোকেশন। লোকেশনটাই মূলত আমাদের স্ল্যাগ হিসাবে ইউজ হবে। মানে আমরা যখন এটাকে কোনো ড্যাশবোর্ড থেকে যখন ইউজ করব, কল করব, তো তখন তো আমাদেরকে যে কোনো একটা লোকেশন বলে দিতে হবে, তাই না? যেমন আমাদের একটা থিমের কয়েক জায়গায় মেনু থাকতে পারে, একটা থাকতে পারে হেডারে, একটা থাকতে পারে ফুটারে, একটা থাকতে পারে সাইড বারে, ও বারেতে, বিভিন্ন জায়গায় আমাদের মেনু থাকতে পারে। তো এই জিনিসগুলো লোকেশনটাকে তো আমাদেরকে চিনাই দিতে হবে, তাই না? বলতে হবে না যে আমি ফুটায় দিতে চাই একটা মেনু, বা আমরা হেডারে দিতে চাই। এই জন্য আমাদের কি করতে হবে, মেনুটা রেজিস্ট্রেশন করার জন্য একটা লোকেশন বলে দিতে হবে, এবং তার ডিসক্রিপশন আমাদের দেওয়ার কোনো প্রয়োজন নাই ড্যাশবোর্ড থেকে। তো যাক, তাহলে আমরা কি করব, এই জিনিসটাকে দেবো। দেখেন আমাদের এখানে একটা জিনিস দেওয়া আছে, ডিসক্রিপশনের মধ্যে মূলত নামটা দিয়ে দিচ্ছে। আচ্ছা, তো আমাদের কি এই যে এটা প্রথমে কি, এটা মূলত আমাদের লোকেশন, আর তারপর কি নামের জন্য আর কি ডিসক্রিপশন যেটা দিচ্ছে সেটা। হ্যাঁ, হুক ইউজ করছে, ওইগুলো আমরা পরবর্তীতে দেখবো, কারণ এখন এই ফার্স্টে হুক দেখলে একটু প্রবলেম হবে। তো তাহলে আমরা কি দেবো, ফার্স্টে নাম দিব একটা, যে কোনো একটা নাম। যেহেতু আমাদের এটা মেইন মেনু, তো আমরা মেইন মেনু নাম দিতে পারি, তাই না? আমাদের এটাই তো সাইটের মেইন মেনু, বা এটা প্রাইমারি মেনু, যে কোনো নাম আপনারা দিতে পারেন। মেইন মেনু আমি নাম দিলাম, এটা হলো লোকেশনটা গেল, এবং তারপরে কি আসবে, আমাদের এইটার নামটা কি দিব। লোকেশন ওইখানে দিলে আমাদের ওইখানে আমার একটা নাম দেখাবে, সেই নামটা কি হিসেবে কি দেখাতে, সাপোজ মেইন মেনু আমি নাম দেখাচ্ছি, মেইন মেনুটাই আমি ওইখানে নামটা দেখাতে চাইছি। এইটা এবার কোথায় পাবো সেটা আমরা দেখতেছি। এইটুকু জাস্ট দিলাম, কি দিলাম, রেজিস্টার ন্যাব মেনু, এবং আমরা একটা লোকেশন দিলাম মেইন মেনু, আর সেটার নামটা দিলাম মেইন মেনু। ওকে, তো এইটা এখন আমরা যদি ইসে যাই, অ্যাপিয়ারেন্সে যাই, তাহলে দেখবো আমাদের এখন একটা অপশন চলে আসছে। কি অপশন আসবে, মেনুস নামে একটা অপশন চলে আসছে, মেনুস নামে একটা অপশন চলে আসছে। তো এই জিনিসটা হলো, এইবার আমরা কি করবো, এই যে আমরা বললাম না লোকেশনটা মূলত কি জন্য ইউজ হবে। এইবার আমরা যেখানে আমাদের বর্তমানে একটা মেনু আছে, সেইখানে আমরা এই মেইন মেনুটাকে কল করে দিব। তাহলে আমরা যখন আমরা ড্যাশবোর্ড থেকে কোনো একটা মেনু সেট করবো, তখন অটোমেটিক্যালি ওইখানে চলে যাবে। ঠিক আছে? আচ্ছা, তো তাহলে আমরা আগে এটাকে কোডিং এর সাইটগুলো সেট করে আসি, তারপর আমরা এখানে কাস্টমাইজ করি। তো তাহলে আমরা রেজিস্টার ন্যাব মেনুর মাধ্যমে আমরা মেনুটাকে ওইখানে ড্যাশবোর্ড দেখাইতে পারতেছি, এবং নামটা দিছি সেটা কি, মেইন মেনু, লোকেশনটা। এইবার আমরা এটাকে যখন কল করব, তখন আমাদেরকে আরেকটা ফাংশন ইউজ করতে হবে। সেই ফাংশনটার নাম কি, ডাব্লিউপি ন্যাব মেনু। আমরা এখানে একটু সার্চ দিই, তাহলে আমরা আরো এটা বিস্তারিত পাবো। ডাব্লিউপি ন্যাব মেনু নামে সার্চ দিলে আমরা এটা পাবো, ডাব্লিউপি ন্যাব মেনু। তো এর মধ্যে আবার কিছু প্যারামিটার আছে, যার মধ্যে আমাদের বলে দিতে হবে কোন লোকেশনের মেনুটা আমরা দেখাইতে চাই। কারণ আমাদের তো অনেকগুলো মেনু থাকতে পারে, তাই না? এইখানে আমরা কোন মেনুটা দেখাইতে চাইতেছি। তো যেহেতু আমরা এখন পর্যন্ত কিন্তু শুধু একটা মেনুই রেজিস্টার করছি, তাই না? আমরা কিন্তু মেনু রেজিস্টার করি নাই। আচ্ছা, তো আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন, আমরা এটা ইউজ করছি না, রেজিস্টার ন্যাব মেনু, আবার আরেকটা ফাংশন রেজিস্টার ন্যাব মেনুস। ওইটার মাধ্যমে আমরা আরো অনেকগুলো একটা ফাংশনের মধ্যে রেজিস্টার করতে পারবো। তো যাক, আমরা একটা একটা করে দেখি, সমস্যা নাই, এক এক করে দেখি সব। তো ডাব্লিউপি ন্যাব মেনু এর মধ্যে কি প্যারামিটার আছে, কতগুলা, একটা প্যারামিটার, যেটা হলো অ্যারে টাইপে। এবার অ্যারে টাইপে কতগুলো আমরা দিতে পারবো, কি হিসাবে আছে দেখেন, মেনু আছে, মেনু ক্লাস, মেনু আইডি, কন্টেইনার ক্লাস, কন্টেইনার আইডি, ফলব্যাক, সিবি, বিফোর, আফটার, লিঙ্ক, বিফোর, একক, ডেপথ, বিভিন্ন জিনিস আছে। যাই হোক, তো আমাদের এত জিনিস লাগবে না, আমার যতটুকু দরকার ততটুকু আমরা ইউজ করবো। ডাইরেক্ট ন্যাব মেনু এইটা ইউজ করতে হবে, তাই না? এটা কোথায় ইউজ করবো আমরা, header.php তে, যেখানে মূলত আমরা অটোমেটিক্যালি মেনুগুলো আসবে। header.php, যেখানে আমাদের মেনু অলরেডি আছে, দেখছেন এই যে মেনু আছে না, এইগুলো তো আর আমাদের থাকবে না, তাই না? এখানে তো আমরা আমাদের মেনুগুলোকে নিয়ে আসবো। তো সুতরাং এইগুলাকে কি করতে পারি, আমরা কমেন্ট করে ফেলতে পারি। ওকে, এটাকে আমরা কমেন্ট করে ফেললাম। এবার আমরা এখানে একটা কি নিয়ে আসবো, ডাব্লিউপি ন্যাব মেনু।
ডাব্লিউপি ন্যাব মেনু নামে আমরা একটা ফাংশন ইউজ করলাম, এইটার মাধ্যমে আমাদের এইখানে অটোমেটিক্যালি ডাইনামিকভাবে মেনুগুলো আসবে, এই ইউএলটা অটোমেটিক্যালি এইখানে ক্রিয়েট হবে। ইচ্ছা করলে আমরা এই যে ফাংশনটা আছে, এই ডিপটা আছে, এই ডিপটা সহকারে নিতে পারি, কারণ আমাদের এর মধ্যে অনেকগুলো প্যারামিটার আছে। তার মধ্যে দেখেন একটা জিনিস আছে কি কন্টেইনার হিসেবে আমরা ইচ্ছা করলে ডিপ দিতে পারি, এবং কন্টেইনারের ক্লাসও নিতে পারি, কন্টেইনার আইডিও নিতে পারি। সুতরাং আমরা কিন্তু ইচ্ছা করলে এটাকে ইউজ করতে পারবো। তাহলে আমরা একটা কাজ করি, সেটা কি, আমরা এইটাকেও কমেন্টের আন্ডারে নিয়ে চলে যাই। ঠিক আছে, আমরা এটাকেও কমেন্ট করে ফেললাম এইটুকু সহকারে। সুতরাং আমাদের কি করতে হবে, একটা ডিপ উপরে উঠাই দিতে হবে। ঠিক আছে না, সম্পূর্ণটুকু আমি ওইটুকু কমেন্ট করে দিলাম, এবং সম্পূর্ণ মেনুটা আমাদের এইখান থেকে জেনারেট হবে। ওকে, এইবার আমাদের কি করতে হবে, প্যারামিটার হিসেবে কি দিব, আর্গুমেন্ট হিসেবে কি পাস করবো, অ্যারে টাইপের, তাই না? সুতরাং আমাদের অ্যারে লিখে দিতে হবে। অ্যারে কিন্তু ইচ্ছা করলে আবার আমরা এইভাবে দিতে পারি, তবে এটা কি পিএইচপি কম্পিটিটিভ বলবো, যেমন পিএইচপি 5.4 না 5.6 থেকে যেন এটা শুরু হয়েছে, 5.6 যদি আগের ভাষা হয় সেক্ষেত্রে কাজ করবে না। তো শর্ট ফর্ম দরকার নেই, আমরা রেগুলার ফর্ম ইউজ করি, যাতে আমাদের এরকম পিএইচপি ভার্সন যদি কম হয় তারপরেও কাজ করে। তো ও আচ্ছা, ঠিক আছে, কিভাবে উপরে ওঠাই, আচ্ছা পরে আমরা নিচে নামিয়ে দেবো। তো এইখানে এবার আমরা কি করব, আমাদের ফার্স্টে মেনুর লোকেশনটা বলে দিতে হবে, যে আমরা কোন মেনুটা দেখাইতে চাচ্ছি। আমাদের মেনু অবশ্য রেজিস্টার করা আছে একটা, যেটা লোকেশন নাম কি, মেইন মেনু না, মেইন মেনু নাম। তো আমরা কি দিব, তাহলে আমরা ফার্স্টে দিব আমাদের লোকেশন। তো দেখেন এইটা লোকেশন আপনার মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, এখানে দেওয়া আছে, কোথায় দেওয়া আছে, এই যে থিম লোকেশন, তাই না? থিম লোকেশনটা আমরা কল করব, থিম লোকেশন। এবার থিম লোকেশন কি, এটা কিন্তু কি হিসেবে ইউজ করতে হবে, এবং কি এর আমরা ভ্যালু হিসেবে কি পাস করব, আমাদের সেই লোকেশনটার নাম কি, লোকেশনটার নাম কি দিয়েছিলাম, মেইন মেনু দিয়েছিলাম না, মেইন মেনুটা দিয়ে দিতে হবে। এখন এইখানে আমরা কি দিয়ে দিলাম, মেইন মেনু। তাহলে কিন্তু আমাদের থিমের লোকেশনটা পেয়ে গেল। এবার আরো কাজ আছে, কি কাজ আছে আমাদের, দেখেন এখানে যদি এইচটিএমএলটা খেয়াল করি, কন্টেইনার ছিল, তাই না? কন্টেইনার কি ছিল, ডিভ, তাই না? কন্টেইনার ছিল ডিভ, এবং তার ক্লাস কি ছিল, এতগুলা। তাহলে সেটা আমাদের দিয়ে দিতে হবে না? সেটা কিভাবে দিব আমরা, এই যে কন্টেইনার কি, দেখেন এখানে কি দেওয়া আছে, ডিফল্ট ডিভই থাকে। তার মানে সুতরাং আমরা কন্টেইনার ডিভ দিলেও হবে, না দিলেও হবে, কোনো প্রবলেম নাই। না দিলেও আমাদের অটোমেটিক ডিফল্টভাবে ডিভ পাবে। তো তারপরে আমরা এটা দিয়ে রাখতে পারি, যাতে আমাদের কোনো প্রবলেম না হয়, তাই না? আমরা কন্টেইনার দিয়ে রাখলাম, কন্টেইনার কি দিব, ডিভ দিব না, ডিআইবি ডিভ। এবার তারপর কি দেবো, কন্টেইনার ক্লাস কি থাকবে, এই যে কন্টেইনার ক্লাস আছে না? ওকে, তো কন্টেইনার ক্লাস আমাদের দিতে হবে। কন্টেইনার ক্লাস কি দিব আমরা, দেখেন কন্টেইনারের যে উপরে ক্লাস কি ছিল, এতগুলো না, এতগুলো আমরা দিয়ে দিব। কন্টেইনার ক্লাসগুলো আমরা দিয়ে ফেললাম। ওকে, তো তারপর আমরা কি আছে, তারপর আমরা আবার নিচে যাই, দেখেন মেনুতে ইউএল এর কি আবার ক্লাস আছে না, ইউএল এর ক্লাস আছে। শুধু আমাদের কি করতে হবে, ইউএল এর ক্লাস দিতে হবে। সেটা কিভাবে দেবো, মেনু ক্লাস, এই যে মেনু ক্লাসটা দিয়ে আমরা কি দিতে পারবো, ওই ইউএল এর ক্লাসটা দিতে পারি। তো তাহলে মেনু ক্লাসটা আমরা ইউজ করি, মেনু ক্লাস হিসেবে কি দিব আমরা, এই যে ন্যাপ বা ন্যাপ এইগুলা। আচ্ছা, আর কিছু দেওয়ার বাকি আছে? আমার মনে হয় সবই দিয়ে ফেলছে না। কন্টেইনার দিছি, কন্টেইনার ক্লাস দিছি, মেনুর ক্লাস দিছি, আর কোনো আইডি যেহেতু ইউজ নাই, বলতে যে এই মেনুটা শুরু হওয়ার আগের যে, হ্যাঁ আগের যে ডিপটা, সেটা ইচ্ছা করলে আমরা এটা যদি ন্যাপ দিয়ে দিতাম, তাহলে এটা অটোমেটিক ন্যাপ ট্যাগ ইউজ হইতো। ডিপ দেওয়ার কারণে ডিপটা ইউজ হচ্ছে। ওকে, তো এখন আমরা এইটুকু রাখছি। এখন আমরা রিলোড করে দেখি যে আসলে আমাদের স্ট্রাকচারটা ঠিকভাবে আসে কিনা। আচ্ছা, আমাদের কোনো মেনু সেট করা নাই, এই জন্য আমাদের যেটা দেখাচ্ছে এটা আমরা ফলব্যাক সিবির মাধ্যমে এটা ঠিক করতে পারবো। ঠিক আছে, ফলব্যাক সিবির মাধ্যমে আমরা এইটাকে কিন্তু ঠিক করে দিতে পারি। সেটা কিরকম, সাপোজ আমরা আচ্ছা ফলব্যাক সিবিটা আমরা পরে দেখাই, ঠিক আছে, কারণ আমাদের আগাইতে হবে। তো একটু আমরা
জিনিসটা মূলত আগে একটু তাতে কমপ্লিট করি। একটা মেনু, যে কোনো একটা মেনু সিলেক্ট করতে হবে, তৈরি করতে হবে ড্যাশবোর্ডে। এটা আমরা এর আগেই দেখছি তাই না, কাস্টমাইজেশনের সময় মেনু কীভাবে তৈরি করতে হয়। ফার্স্টে যে কোনো একটা মেনুর নাম দিতে হয়, সাপোজ কি দিলাম, মেইন মেনু। এটা ক্রিয়েট করা হয়ে গেল। এইবার এই মেইন মেনুর আন্ডারে কি আমরা অনেকগুলা আইটেম সেট করতে পারবো তাই না, আইটেম মনে করেন এতগুলো আইটেম আমরা অ্যাড করছি। এইবার এই মেনুটাকে আমরা কোথায় দেখাতে চাচ্ছি, উপরে না নিচে? এইবার দেখেন, এইবার যে ডিসপ্লে লোকেশন চলে আসছে, এইটাই সেই লোকেশন। আমাদের কি আছে, মেইন মেনু আছে। আমরা কারণ মেইন মেনু দিয়ে রাখছি না, যদি আরেকটা মেনু তৈরি করে রাখতাম ফুটার মেনু, তাহলে এখানে ফুটার মেনুটাও দেখাইতো। আমরা যদি এই ফুটারে টিক দিয়ে দিতাম, আমাদের মেনুগুলো আমাদের ফুটারে সেট হয়ে যেত। আমরা মেইন মেনুতে সেট করে দিলাম। এখন আমরা সেভ করি। ওকে, এখন আমরা এখানে আবার রিলোড করি। তো দেখেন আমাদের কিন্তু কি চলে আসছে না, চলে আসছে। আর ফল ব্যাক সিবিটা যদি দেওয়া থাকতো, তাহলে আমাদের এই যে যতক্ষণ না পর্যন্ত আমরা কোনো মেনু সেট না করতাম, তখন আমরা ডিফল্টভাবে একটা দেখা যেত। আমরা ওইটাও দেখবো ফল ব্যাক সিবিটা, তবে একটু পরে দেখবো। ওকে, তো তাহলে আমাদের দেখেন আমাদের কিন্তু মেনুটা চলে আসছে। যেহেতু ক্লাসগুলো সবগুলো ঠিক আছে, সেহেতু আমরা বুঝতে পারতেছি। তারপরেও আমরা অ্যাক্টিভ ক্লাসে ঠিক নাই, তবে আমরা দেখেন স্ট্রাকচারটা যদি দেখি, ইউএল এর এই যায় ক্লাস ঠিক আছে, তারপর দেখেন ডিভ, এই ডিভের কি ক্লাস ঠিক আছে, ঠিক আছে। এই জন্যই মূলত আমাদের কাজ করতেছে। এইবার আমাদের কি করতে হবে, আমাদের অ্যাক্টিভ নামে একটা যে ক্লাস ছিল ওইটা কিন্তু নাই তাই না, হোমটা অ্যাক্টিভ আছে, সেইটা আমাদেরকে একটু কাহিনী করতে হবে। কাহিনী বলতে সেরকম খুব একটা কাহিনী না সেটা হলো দেখেন আমাদের যেটা ছিল ডিফল্টভাবে, এই যে এখানে অ্যাক্টিভ নামে একটা ক্লাস ছিল, দেখছেন অ্যাক্টিভ নামে একটা ক্লাস ছিল। কিন্তু এখন আমাদের ওয়ার্ডপ্রেসে কি আসে, দেখেন ওয়ার্ডপ্রেসে আসে কারেন্ট পেজ আইটেম বা কারেন্ট মেনু আইটেম। এই হোমেতে যদি আমরা এখন ইন্সপেক্ট করি, এইখানে দেখেন অনেক ক্লাস আছে, অনেক ক্লাসের মধ্যে একটা ক্লাস আছে কারেন্ট মেনু আইটেম, দেখছেন। যে কারেন্ট মেনু আইটেমটা অন্যটার মধ্যে নাই, এটা দেখেন এর মেনুর মধ্যে কোথাও কারেন্ট মেনু আইটেম বলতে কিছু আছে নাই। তার মানে যেই পেজেই যাব ওই পেজের ওই ইউএলটাকে অটোমেটিক কারেন্ট মেনু আইটেম করে ফেলে। ওকে, তো তাহলে একটা কাজ করি, আমরা এর যে সিএসএস ছিল ওইখানে সরাসরি ক্লাস নেমটা চেঞ্জ করে দিতে পারি, অথবা কি করতে পারি, আমরা এটা ডিফল্টভাবে আমরা নিজেরা কোড লিখে দিতে পারি। তো সেটা কি করব, আমরা একটা কাজ করি, স্ট্যান্ডার্ড হলো আপনার মনে করেন আপনি এক্সট্রা কোড লিখে দিতে পারেন, অথবা ওই দ্বারাও চেঞ্জ করতে পারেন। এটা দুইটাই কোনো মানে ব্যাপার না, কারণ আপনার ওই এইচটিএমএলটা কিন্তু আর ইউজ হচ্ছে না, সুতরাং ওইটা আপনি চেঞ্জ করে দিতেই পারেন, এটা কোনো প্রবলেম হবে না। তো আমাদের স্ট্যান্ডার্ড সিএসএস তো এটা কিছু লেখা নাই, তো আমরা একটা কাজ করি, স্ট্যান্ডার্ড সিএসএস আমরা নতুন করে অ্যাড করে দিই, ঠিক আছে, যাতে আমাদের ওইটা অক্ষুণ্ণ থেকে যায়। তাহলে আমাদের কি করতে হবে, একটু সিএসএস লিখতে হবে আর কি হাতে। তো তাহলে আমরা একটু নেস্টেড করে দিতে পারি, যেটা কি আমাদের ইউএল ডট ন্যাব, যাতে আমরা বুঝতে পারি যে এইটা এই মেনু তৈরি তাই না। এই যে ইউএল এ আমাদের কি ন্যাব ছিল না, ন্যাব এর মধ্যে যে এলআই এর সাথে ডট কি আছে, কারেন্ট কি আছে, কারেন্ট মেনু আইটেম। এই যে কারেন্ট মেনু আইটেম, সরি এই যে কারেন্ট পেজ আইটেম, কারেন্ট, আচ্ছা যাক আমি চোখে দেখতে পারতেছি না, এই যে কারেন্ট মেনু আইটেম আমি তো দিন কাদ হয়ে গেলাম। আচ্ছা যাই হোক, আপনারা দেখতে পারলেই হলো, CURRENT কারেন্ট মেনু আইটেম। ওকে, এটাকে কি করব, কালার দিব। আচ্ছা এর মধ্যে আবার এ তাই না, এর মধ্যে যে এ আছে সেটাকে কি করব, আচ্ছা এর ইমিডিয়েট এজটা ধরে দিই, এর মধ্যে ইমিডিয়েট এ আছে সেটাকে আমরা কালার চেঞ্জ করে দিই। কালারটা সাপোজ আমরা রেডই দিলাম বোঝার জন্য, দুইবার হোমটা ক্লিক ধরা আছে, এই জন্য দুইটা আমার দেখা যাচ্ছে তাই না, কিন্তু রেডটা আর হবে না তাই না, সেটা যেটা হবে সেটা আমরা দিয়ে দিব। তো আমরা একটু কপি করি, কালারটা আমরা নিয়ে এসে দিচ্ছি। কালারটা কি আছে আমরা একটু দেখে নেই, আমাদের কালারটা কোথায় পাবো, এই যে এখানে একটা কালার আছে। এইগুলো তো আমরা কিভাবে কি দিচ্ছি সেটা তো আর বলার কোনো প্রয়োজন নাই তাই না, কারণ আপনারা তো সবাই ফ্রন্ট এন্ড খুব ভালোভাবেই পারেন। ওকে, জাস্ট কারণ আপনার ওয়ার্ডপ্রেসে করার সময় কিন্তু অনেক সিএসএস চেঞ্জ করার প্রয়োজন হয়, কারণ আপনার অনেক স্ট্রাকচার চেঞ্জ করার প্রয়োজন হয়, অনেক সিএসএস চেঞ্জ করার প্রয়োজন হয়, এরকম আমাদের কাজ লাগে। আচ্ছা এটা আমরা সেভ করছি না, না ওইটা আমাদের কল করা হয় নাই, আমাদের যে স্ট্যান্ডার্ড সিএসএস ওইটা তো আমরা এখন কলই করি নাই, এই জন্য আমাদের হচ্ছে না। আমরা আপাতত এইখানে স্টাইলটা কল করে দেই,
যেহেতু যদিও আমাদের এগুলো প্রত্যেকটা আমাদের ফাংশন ডট পিএসপি থেকে আসবে, তারপরেও আমরা জাস্ট এইখানে আপাতত লিঙ্কটা করে রাখি, কন্ট্রোল ডি। আমাদের এই মেন যে স্টাইলটা সেটা পড়ার জন্য এত কাজ করা লাগে না, তার স্টাইল শিট ডাইরেক্টরি ইউআরআই দিলেই চলে আসে। গেট স্টাইল শিট ইউআরআই, গেট স্টাইল শিট ইউআরআই সম্ভবত, তাও দেখে নেই। গেট স্টাইল শিট ইউআরআই, দেখি এটাতে কি রিটার্ন করে। আউটপুট কই, তো আউটপুট কই, এই যে style.css, this which is appended to style sheet directory URL, না এটা দিতে হবে তাহলে আমাদের সম্পূর্ণ। তাহলে এটা কি রিটার্ন করে দেখে নেই। না, গেট স্টাইল শিট ডাইরেক্টরি URL দিছে নাকি, গেট স্টাইল শিট ডাইরেক্টরি URL না। আচ্ছা দেখ, আমরা এটাকে কল করি, এইটাই সম্ভবত। আমরা এটাকে কল করলে আমরা বুঝতে পারবো যে কি হচ্ছে, তাই না? আমরা এইটাকে আগে অন্য জায়গায় কল করে দেখি যে আমাদের কি আসে, তারপর আমরা এটা চেঞ্জ করব। সাপোজ এইখানে আমরা এখানে কি দিয়ে দিতে পারি, এইখানে আমরা কন্ট্রোল ভি দিয়ে দিলাম। দেখেন এটাতে আমাদের কি আসে সেটা তো আমরা দেখতে পারবো, তাই না? ওকে, তো আমাদের কি আছে, মডার্ন না পর্যন্ত আছে, তাহলে তো আমাদের হবে না, ডাইরেক্টরি আমাদের লাগবে না, শুধু গেট স্টাইল শিট ইউআরআই সম্ভবত। এখন যদি আমরা রিলোড করি, এই style.css চলে আসছে, তাই না? তার মানে ফার্স্ট যেটা ছিলাম সেটাই ঠিকই ছিল। ওকে, তো তাহলে আমরা কি করলাম, গেট স্টাইল শিট ইউআরআই এইটার মাধ্যমে দিলে আমাদের যে মেন যে স্টাইলটা style.css ওইটা আমাদের কল হয়ে যায়। তো এখন তাহলে আমরা যদি রিলোড করি তাহলে দেখতে পাবো আমাদের কাজ হচ্ছে, তাই না? এবং মেনুটা দুইবার দিয়েছে, আমরা মেনুটা একটা উঠাই দেই, মানে হোমটা আমরা দুইবার না রাখি। ওকে, এটা আমরা সেভ করে দিই, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কত সুন্দরভাবে কিন্তু মেনুটা হয়ে গেল। মেনুটা হয়ে গেছে না, মেনুটা কিন্তু আমরা খুব ইজিলি ভাবে সেট করতে পারি। এবং এটা একটা মজার ব্যাপার, দেখেন আমরা যদি এখন ব্লগে ক্লিক করি, আচ্ছা অন্যান্য পেজগুলো তো তৈরি করা না, এই জন্য আমরা দেখতে পাচ্ছি না, যে কোনো একটা পেজে যাই তাহলে বুঝতে পারবো। নিউ পেজে ক্লিক করি, দেখছেন নিউ পেজটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, যেটা কিন্তু আমরা যদি র ভাবে পিএসপি করতে চাই অনেক ঝামেলা, অনেক কাট করে পুরানো লাগে, তাই না? তারপর আমাদের এই কাজটা করতে হয় যে অ্যাক্টিভ মেনু অ্যাক্টিভের ব্যাপারটা। ওকে, তো তাহলে আমরা মেনুর কাজটা কিন্তু খুব ইজিলি ভাবে আমরা কমপ্লিট করে ফেলতে পারছি। এখন আমরা কি করব, স্লাইডার এরিয়া। আচ্ছা, তো এইবার স্লাইডার এরিয়া, এইখানে আমরা মূলত এবার কাস্টম পোস্টের সাথে পরিচিত হব। কাস্টম পোস্ট, যেমন আমরা কি অলরেডি আমরা কয়েকটা পোস্ট টাইপ নিয়ে কাজ করছি। কোন কোন পোস্ট টাইপ? ডিফল্ট ভাবে যে পোস্ট টাইপগুলো থাকে, যেমন শুধু পোস্ট, যেটা ব্লগের পোস্ট হিসেবে ইউজ হয়। আরেকটা কি, পেজ। পেজ এইটাও কিন্তু এটা এক ধরনের পোস্ট, যেটা আমাদের ডিফল্ট ভাবে ওয়ার্ডপ্রেসে পেজের জন্য ইউজ হয়। কিন্তু এই যে যেইগুলো অলরেডি করা আছে এইগুলোর বাদে আমাদের প্রয়োজন হচ্ছে, তাই না? তখন আমরা কি করব, তখন আমরা নিজস্বভাবে কাস্টম পোস্ট তৈরি করব। কাস্টম পোস্ট ইচ্ছা মতো অনেকগুলো তৈরি করতে পারবেন। তো আমরা কোথায় কাস্টম পোস্ট ইউজ করব সেটা তো আপনাদের বুঝতে হবে, তাই না? কোথায় ইউজ করব, যখন আমার একই ধরনের হিউজ ডেটা বারবার প্রয়োজন হচ্ছে, তাই না? যেমন দেখেন আমাদের এখানে কি স্লাইডার, স্লাইডারের টাইটেল আছে, স্টাইল মানে এখানে এটা আছে, তারপর রিড মোর একটা জিনিস আছে, এইখানে আমাদের ইমেজ আছে, হিউজ ডেটা আছে, তাই না? এটা বারবার প্রয়োজন হচ্ছে না, কারণ আমাদের এখানে অনেকগুলো থাকতে পারে, 10টা 20টা থাকতে পারে। এই জন্য আমরা এই সব জায়গায় কি ইউজ করব, কাস্টম পোস্ট ইউজ করব। যেমন দেখেন আমাদের এইখানে আমাদের কি অনেকগুলো থাকতে পারে, এখানে 4টা হয়তো শো করাচ্ছি, কিন্তু আরো আমাদের সার্ভিস থাকতে পারে। সেই সব জায়গায় কি করব, আমরা কাস্টম পোস্ট ইউজ করব। এবং লার্ন মোর আছে, মানে এর বিস্তারিত আরো দেখতে পাবো এই সব জায়গায়। তো যাই হোক, তাহলে আমরা কাস্টম পোস্টে মূলত বুঝতে পারবো কোথায় ইউজ করব। কাস্টম পোস্ট কিভাবে ক্রিয়েট করতে হবে সেটা আমরা এখন দেখব। কাস্টম পোস্ট ক্রিয়েট করার জন্য একটা আমাদের ফাংশন ইউজ করতে হবে, যেটার নাম রেজিস্টার পোস্ট টাইপ। রেজিস্টার পোস্ট টাইপ। তো আমরা এই ফাংশনটাকে ইউজ করব, কোথায় ইউজ করব বলেন তো? functions.php। গুড, আমরা কি ইউজ করব, রেজিস্টার পোস্ট টাইপ। ওকে, রেজিস্টার পোস্ট টাইপ। এইবার এইটার মধ্যে কত কিছু প্যারামিটার আছে সেইগুলো আমরা দেখে নিই, কতগুলো প্যারামিটার আছে এবং তার আর্গুমেন্ট হিসেবে কি কি পাস করতে পারবো। তো এর প্যারামিটার হিসেবে আমরা দেখতে পাচ্ছি 2টা আছে। একটা আছে আমাদের পোস্ট টাইপ, সেই পোস্ট টাইপের নামটা কি হবে, আর এটা কি আর্গুমেন্ট, এর কি কি আর্গুমেন্ট হবে।
তো এবং পোস্ট টাইপের মধ্যে দেখেন আবার কি দেওয়া আছে যে পোস্ট টাইপ নেমটা কি ম্যাক্সিমাম কত লেন্থ, কতগুলো ক্যারেক্টার, 20টার বেশি হবে না, এর নট কন্টেন্ট কি ক্যাপিটাল লেটার অর স্পেসেস। তার মানে আমরা ওইখানে বড় হাতের আপার কেস কোনো কিছু দিতে পারবো না এবং কোনো স্পেস দিতে পারবো না, এবং এটা আমাদের ম্যাক্সিমাম 20 ক্যারেক্টারের মধ্যে হইতে হবে। ওকে, তো তাহলে আমরা এটা পোস্ট টাইপ, ঠিক আছে। আর তারপর কি আছে আর্গুমেন্ট। এবার আর্গুমেন্টের মধ্যে আবার অনেক জিনিস আছে। আর্গুমেন্টের মধ্যে কি এটা মূলত কিন্তু এটা অ্যারে। এর মধ্যে কি আছে লেবেল, লেভেলসের মধ্যে অনেক কিছু। লেবেল বলতে আমরা কি বুঝি, যে কোনো কিছু একটা নাম। যেমন আমরা কোনো কন্ট্যাক্ট ফর্ম ইউজ করি, কন্ট্যাক্ট ফর্মের মধ্যে কি দেই, নেম দেই না, বা ইউআরএল দেই, বা আমরা ইমেল অ্যাড্রেস দেই, বিভিন্ন জিনিস দেই, তাই না। তো তাহলে কি আমরা এই কন্ট্যাক্ট ফর্মে যেরকম লেবেল দেই না প্রত্যেকটা ইনপুটের আগে, সেরকম ভাবে লেবেল। যেমন আমরা কি একটা পোস্ট যখন করব, যখন অ্যাড নিউতে দেখতেছি না, অ্যাড নিউ পোস্ট, অ্যাড নিউ এর নামটা আমরা চেঞ্জ করতে পারি। তা অ্যাড নিউ এর পোস্টের জায়গায় আমরা চেঞ্জ করতে, অ্যাড নিউ আইটেম এর জায়গায় চেঞ্জ করতে, বিভিন্ন জায়গায় যতগুলো নামে প্রত্যেকটা আমরা চেঞ্জ করতে পারি। অর্থাৎ তো যাই হোক, আমরা আস্তে আস্তে জিনিসগুলো পর্যায়ক্রমে দেখি। বেশি এত আমাদের এত লেভেল দেখার কোনো প্রয়োজন নাই, এত কিছু লাগবে না। আবার ইচ্ছাগুলো আপনারা দিতে পারেন, তাতেও প্রবলেম নাই। এবার কি আছে, ডিসক্রিপশন আছে। ডিসক্রিপশন হিসাবে কি দিতে পারবো, তাই পাবলিক হবে কিনা সেইটা অবশ্যই আমরা পাবলিকটা ট্রু রাখবো। তারপর আমরা কি এক্সক্লুড ফ্রম সার্চ, না আমাদের এটা দেওয়ার দরকার নাই। পাবলিকলি কুয়েরেবল, হ্যাঁ এটা আমরা ট্রু রাখবো। তারপর কি আছে শো ইন মেনু, মেনুতে এটা শো করবে কিনা, অবশ্যই শো করবে, এটা আমরা ট্রু রাখবো। আচ্ছা, বিভিন্ন আমাদের জিনিসগুলো আছে, তো এই জিনিসগুলো আমরা আস্তে এক এক করে অ্যাড করি, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। মূলত এই রেজিস্টার পোস্ট টাইপ, এইটা মনে করেন ওয়ার্ডপ্রেসে একটা বিশাল বড় একটা ব্যাপার। এইটাকে করে পুঁজি করেই কিন্তু আমাদের ই-কমার্স টেমপ্লেটটা, ই-কমার্স যে আছে না, একটা প্লাগইন সম্পূর্ণ একটা সিস্টেম তৈরি করছে। এটা কিন্তু এই কাস্টম পোস্টের উপর ভিত্তি করে, ওইটা মূলত একটা কাস্টম পোস্ট রেজিস্টার করে দেয়, ওইটার মধ্যে সব কাজগুলো করে। আচ্ছা, তো যাই হোক, তাহলে আমরা কি করব এখন, আমরা এখন রেজিস্টার করব। ফার্স্টে কি দিব, ফার্স্টে আমরা একটা নেম দেব, যেটা হলো রেজিস্টার পোস্ট টাইপ। টাইপের নেমটা কি হবে, স্লাইডার। আমরা ইচ্ছা করলে নাম কি দিতে পারি, মডার্ন না স্লাইডারও দিতে পারি, মডার্ন না স্লাইডার। বাট এটা কোনোভাবেই কি হবে না, 20 ক্যারেক্টারের অতিক্রম করতে পারবে না, কোনো লোয়ার কেস দিতে পারবো না, কোনো স্পেস দিতে পারবো না, ঠিক আছে, ক্যাপিটাল লেটার দিতে পারবো না। মডার্ন না স্লাইডার নাম দিলাম। এবার 2 নম্বর প্যারামিটার হিসেবে কি দিব, অ্যারে না, অ্যারে। এবার এই অ্যারের মধ্যে কি থাকবে আমাদের, ফার্স্টে আমরা কি দিতে পারবো, লেবেলটা দিতে পারবো, ঠিক আছে। লেবেলটা কি দিতে পারবো, দেখেন লেবেলসের মধ্যে কি কি আছে। ওকে, তো আমাদের ফার্স্টে কি আছে, লেবেলস। আচ্ছা, তো তার আগে আরেকটা জিনিস, যেটা আমাদের এইগুলো রিজার্ভ পোস্ট টাইপ, এই নামে কিন্তু আমরা পোস্ট টাইপ তৈরি করতে পারবো না। এগুলো করতে গেলেই আমাদের এরর দিবে। যেমন কি আছে, পোস্ট, পেজ, অ্যাটাচমেন্ট, রিভিশন, ন্যাব, মেনু আইটেম, কাস্টম সিএসএস আর কাস্টম চেঞ্জেস, তাই চেঞ্জ সেট, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু আমরা ইউজ করতে পারবো না। ওকে, তো তাহলে আমরা এবার কি দিব, আমরা লেবেল দিব। এবং লেবেলটার মধ্যে দেখেন লেবেল এবং লেভেলস দুইটা আছে, তাই না। তো আমরা লেভেলসটা ইউজ করি, কারণ লেভেলসের মধ্যে অনেকগুলো আছে, সিঙ্গুলার নেম আছে, প্লুরাল আছে, অনেকগুলো। তো তাহলে আমরা কি ইউজ করতে, লেভেলস নামে একটা কি ইউজ করবো, এবং যেটা আবার আমাদের কি হিসাবে নিবে, এটা আবার একটা অ্যারে হিসাবে ডেটা নিবে। তাহলে এর মধ্যে আবার কি দিলাম, আরেকটা অ্যারে দিলাম, এবং এর মধ্যে কি দেবো, ফার্স্ট একটা নেম দেবো। দেখেন যে এখানে দিয়ে আছে কিন্তু নেম দেওয়া আছে না, এই যে নেম, এটা মূলত কি প্লুরাল হিসেবে ইউজ করবে। এটা প্লুরাল, এই যে ইউজুয়ালি প্লুরাল হিসেবে এটা ইউজ হবে। তো তাহলে নেমটার মধ্যে কি দিব, যে স্লাইডার্স, সাপোজ নাম দিলাম কি স্লাইডার্স। না খেয়ে এরকম অবস্থা, খাইলে কি হইতো। তো তারপর কি দেবো আমরা, তারপর দেবো আমরা সিঙ্গুলার যেটা আছে, সিঙ্গুলার নেমটা কি দিব, তাহলে আমরা সিঙ্গুলার নেমটাকে দিতে পারি স্লাইডার। হ্যাঁ, এটা তো মাল্টি ডাইমেনশনাল, এইগুলো পিএইচপি এর ক্লাসের সময় বলা হয়েছে প্রথমে থেকে। হ্যাঁ, এগুলো মাল্টি ডাইমেনশনাল, বুঝতে পারতেছেন না, একটা অ্যারের মধ্যে আরেকটা অ্যারে, তাই না, এবং এর মধ্যে আবার ইচ্ছা হলে আরো অ্যারে থাকতে পারে। ওকে, তো সমস্যা নাই। তো তাহলে আমাদের জাস্ট অ্যারের কাজটা, লেভেলের কাজটা হয়ে গেল। লেভেলের পরে এবার আমরা আর কি দিতে পারবো, আমাদের এটা পাবলিকলি
কোয়েরেবল কিনা বা পাবলিকলি শো হবে কিনা এই জিনিসটা অবশ্যই আমাদের দিতে হবে, যেটা কি পাবলিকটা এটা আমাদের ট্রু করে দিতে হবে, তাছাড়া আমাদের দেখা যাবে না। পাবলিক কি করে দেব, ট্রু করে দেব, ঠিক আছে। তারপর আবার আর কি আছে দেখে নেই, ইম্পর্টেন্ট কি কি জিনিস আছে। আর পাবলিকলি কোয়েরেবল প্রয়োজন নাই। শো ইন মেনু, where to show the post type in the admin menu, show UI must be true, এটা ডিফল্ট কি থাকে, ডিফল্ট ভ্যালু অফ শো ইউআই আর্গুমেন্ট, শো ইউআইতে যা থাকবে সেটা থাকে। শো এতে আচ্ছা আমরা এটাকে ট্রু করে দেই, শো ইন মেনু, মেনুতে যাতে আমাদের এটা শো করে, ঠিক আছে। শো ইন মেনুটা আমরা কি করে দেব, ট্রু করে দেব। ওকে, তো আর দেখে আর কি কি জিনিস দেওয়া যায়। নেম আর সিঙ্গুলার নেমের মধ্যে পার্থক্য, নেম আর সিঙ্গুলার নেম বলতে আমাদের যখন এটা সিঙ্গেল হিসাবে ইউজ হবে বা মাল্টিপল হিসেবে ইউজ হবে, ওইগুলো আমরা যখন সিঙ্গেলগুলো অ্যাড করবো সেই সময় আমরা ভিতরে অ্যাডমিন প্যানেলের ভিতরে ঢুকলে বুঝতে পারবো ড্যাশবোর্ডের মধ্যে। আচ্ছা, তো তারপর আমাদের কি আছে, শো ইন অ্যাডমিন বার, মেনু পজিশন, ইচ্ছা করলে পজিশন উপর নিচ করতে পারবো, মেনু আইকন চেঞ্জ করতে পারবো। আচ্ছা, আমাদের আপাতত আর কেউ দেওয়া লাগছে না, এইটুকু থাকো। আরো অনেক জিনিস আছে, তবে এই জিনিসগুলো মোটামুটি দিলে আমাদের কাজ হবে, ঠিক আছে। অনেক জিনিস আছে, হায়ারার্কিক্যাল, এটা আমরা ট্রু করে দিতে পারি। সাপোর্ট, আচ্ছা এই যে সাপোর্ট একটা বড় ব্যাপার, সাপোর্টটা দিতে হবে আমাদের। এইটার মধ্যে কি কি সাপোর্ট করবে সেটা আমাদের অবশ্যই বলে দিতে হবে। যেমন দেখেন একটা জিনিস খেয়াল করে, আমরা সাপোর্টস এর আগে আমরা পোস্ট টাইপটার দেখছি না, পোস্ট টাইপ কি যেন দেখছিলাম, থাম্বনেল দেখছিলাম না, পোস্ট থাম্বনেল, ওইটা না দিলে কিন্তু আমাদের থাম্বনেল আসতেছিল না সেরকম। এবং এইটা আমাদের কি টাইপ নেই, অ্যারে টাইপের, সুতরাং আমরা এর ডেটাগুলো দিতে হলে আমাদের অ্যারে টাইপ আকারে দিতে হবে। এবং কি কি নেয় সাপোর্টসের মধ্যে, দেখেন সাপোর্টসের মধ্যে অনেক জিনিসগুলো আছে। সাপোর্টসের মধ্যে কি আছে, টাইটেল, যে টাইটেল বারটা আমরা যদি ড্যাশবোর্ডে যাই তাহলে আমরা এই জিনিসটা ক্লিয়ার হবে। আমরা যখন কোনো একটা অ্যাড নিউতে দেই, এই যে এটা কি, এটা টাইটেল বার, এটা এডিটর, এই জিনিসগুলো। তো তাহলে কি আমরা টাইটেল অবশ্যই রাখবো না, রাখবো, টাইটেল রাখলাম, তারপর কি রাখবো, এডিটর রাখবো। EDITOR, এডিটর। দেখেন এই যারা আমার লিস্ট দেওয়া আছে কি কি আছে, টাইটেল, এডিটর, অথর, থাম্বনেল, এত ড্যাশ 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 অনেক কিছু। তো আমাদের থাম্বনেলটা লাগবে, থাম্বনেলটা দিয়ে দেই, এডিটর, তারপর কি দিলাম, থাম্বনেল দিলাম। আর কি লাগবে দেখে নেই, আর কিছু লাগবে, এক্সার্টটা দিতে পারি, এক্সার্টটা লাগবে। মূলত কি কি লাগবে আমরা এখানে এইটা থেকে ডিফাইন করব। যেমন কি আমাদের একটা টাইটেল লাগবে, আমাদের একটা এক্সার্ট লাগবে, হ্যাঁ ডিটেইলস, আমাদের থাম্বনেল লাগবে মানে ইমেজের জন্য, পোস্ট থাম্বনেল লাগবে, আমাদের একটা কি লাগবে, বাটন লাগে। আর বাটনটা আমরা মূলত কাস্টম ইসের মাধ্যমে করব, কাস্টম মেটা বক্সের মাধ্যমে করব, বা শুধু আমাদের এখানে একটা কাস্টম ইসের অ্যাট্রিবিউটের সাপোর্টটা দিতে হবে। যেমন দেখেন এখানে আমাদের কি কাস্টম অ্যাট্রিবিউট আছে, কাস্টম ফিল্ড আছে, কাস্টম ফিল্ডের মাধ্যমে আমরা এই জিনিসটা করব। তো তাহলে আমরা কাস্টম ফিল্ডটাও দিয়ে দেই। ওকে, তো তাহলে আমরা এক্সার্ভ এবং কাস্টম ফিল্ড এতগুলো রাখলাম, আপাতত এতগুলোই দিই। আমাদের যদি আবার পরবর্তীতে প্রয়োজন হয় আমরা এখানে অ্যাড করতে পারবো। তো অনেক তো জিনিস দিলাম, তাই না? এবার একটু দেখি আসলে আমাদের ড্যাশবোর্ডে কি পরিবর্তন আসে। তো ড্যাশবোর্ডে আমরা যদি এখন ড্যাশবোর্ডে আবার ক্লিক করি, আমরা একটা নতুন জিনিস একটা দেখতে পাই, সেটা কি স্লাইডার। দেখতে স্লাইডার্স, এখানে প্লুরালটা ইউজ হচ্ছে, মানে আমাদের এর মধ্যে অনেকগুলো স্লাইডার আছে, এই জন্য মূলত এখানে অনেকগুলো স্লাইড আছে। এবং এর ভিতরে যে এক একটা সেগুলো আমাদের এক একটা সিঙ্গেল স্লাইড অ্যাড হবে। এবং এখানে আমাদের অনেক অ্যাড করা যায়, মানে অ্যাড নিউ এর নাম আমরা চেঞ্জ করে অ্যাড নিউ আইটেম দিতে পারি। দেখা যাচ্ছে অ্যাড স্লাইডার আইটেম এরকম দিতে পারি। সেটা কিসের মাধ্যমে দিতে পারবো, এই যে উপরে আমাদের যে লেবেলসটা ছিল ওইখানে আমরা দেখেন কত কিছু আছে, অ্যাড নিউ আইটেম দেখছেন, ডিফল্ট অ্যাড নিউ আইটেম থাকে, এটা আমরা চেঞ্জ করে দিতে পারবো। অ্যাড নিউ, ভিউ নিউ, ড্যাশ ড্যাশ ব্লা ব্লা, যত কিছু আছে প্রত্যেকটা আপনি চেঞ্জ করে দিতে পারবেন। তো যাই হোক, আমাদের এত কিছু চেঞ্জের প্রয়োজন নাই, আমরা আপাতত আমরা কাজে আসি। আমাদের দরকার ছিল যে এখানে একটা স্লাইডার নামে একটা অপশন রাখা। স্লাইডার নামে অপশন হয়েছে,
হয়েছে। উপরে দেখেন পোস্ট টাইপ ইকুয়াল কি আছে। তো তাহলে আমরা কি করব, পোস্ট টাইপটা যেটা আছে মডার্ন না স্লাইডার, এইটাকে ইউজ করে আমাদের কোয়েরি করতে হবে। এখন যদি আমরা এখানে কোনো পোস্ট করি সেটা কিন্তু আমরা দেখতে পারবো না, তাই না? ওটা কিন্তু আমাদের দেখা যাবে না, ওইটা কিন্তু আমাদের কোয়েরি করে দেখতে হবে। তো তার আগে আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, আমাদের এখানে থাম্বনেল আসছে, থাম্বনেল অ্যাড করার কোনো অপশন আসেনি। তার কারণ কি, আমাদের থিমে আবার একটা সাপোর্ট দিতে হয়, থিমে আমাদের থাম্বনেলের সাপোর্টটা দেওয়া লাগে। এইটা কিন্তু এর আগে আমরা একবার দেখছি, তাই না? অ্যাড থিম সাপোর্ট দিতে হবে আমাদের। অ্যাড থিম সাপোর্টের মধ্যে কি করতে হবে, আমাদের পোস্ট থাম্বনেলের সাপোর্টটা দিয়ে দিতে হবে। দেখেন আমাদের অ্যাড থিম সাপোর্টের মধ্যে কত কিছু আছে। অ্যাড থিম সাপোর্টের মধ্যে আমাদের কি কি আছে দেখে নিতে পারেন আপনারা এখান থেকে। এই যে সরি লিস্টটা কই, আচ্ছা এই যে এখানে দিয়ে আছে ফিচার্স। আমাদের কি একটাই মাত্র প্যারামিটার যেটা হলো ফিচার্স, এর আর্গুমেন্ট হিসেবে কি কি নিতে পারে সেটা নিতে গেলে কি পোস্ট ফরম্যাট, পোস্ট থাম্বনেল, এই যে আমাদের এই জিনিসটা লাগবে। HTML5, কাস্টম লোগো ব্লা অনেক কিছু আছে। তো আমাদের কি লাগবে, পোস্ট থাম্বনেল, এই সাপোর্টটা কিন্তু আমাদের দিয়ে দিতে হবে, তাছাড়া আমাদের আসবে না। পোস্ট থাম্বনেলটা দিয়ে দিতে হবে। তো পোস্ট থাম্বনেলটা আমরা দিলাম, এটা কোথায় দিব, এই অ্যাড থিম সাপোর্ট এর মধ্যে আমরা দিয়ে দিব। তো দিয়ে দিলাম, এখন আমরা সেভ করি। এখন আমরা যদি রিলোড করি তাহলে কি দেখতে পাবো, আমাদের ওইখানে একটা অপশন নতুন অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়েছে, ফিচার ইমেজ অ্যাড হয়েছে। এবং এইটাও যদি আমরা আবার সাপোর্ট থেকে যদি এটাও না দিতাম থাম্বনেলটা, তাহলে কিন্তু আবার ওইটা থাকতো না। আমাদের কিন্তু থিমে সাপোর্ট দেওয়া আছে, বাট এই পোস্ট টাইপে সাপোর্ট দেওয়া নাই। এখন দেখেন, এখন আবার থাকবে না, এখন ওইটা উঠে গেছে। বুঝতে পারছেন জিনিসটা, যে আমাদের থিমেতে এক সাপোর্ট দিতে হবে, এবং যখন আমরা কোনো কাস্টম পোস্ট রেজিস্টার করব ওইখানেও আমাদের যদি প্রয়োজন হয় আমাদের সাপোর্টটা দিয়ে দিতে হবে। ওকে, তো তাহলে আমরা এখন একটা কাজ করি, এখন এইটাকে এবার কোয়েরি করি। তার আগে আমরা জাস্ট একটা স্লাইডার অ্যাড করি। অ্যাড মনে করেন যে ওয়ান একটা ইমেজ অ্যাড করি। আচ্ছা, এটা অনেক বড় ইমেজ, ফুলি রেসপন্সিভটাই দেই, স্লাইডার কন্টেন্টগুলো দেই। আচ্ছা, আর অ্যাড মোটর ওইগুলো থাক আপাতত। এটা আমরা পাবলিশ করলাম, ঠিক আছে। ঠিক একইভাবে আমরা আরেকটা পাবলিশ করি, দুইটা। এরপর আমরা কোয়েরি করব। তো কোয়েরি করব কোনটা, এরপরেরটা যাই, মডার্ন ডিজাইন কন্টেন্ট যা আছে কন্টেন্ট দিলাম, এবং ইমেজ হিসাবে আমরা একটা ইমেজ সেট করব। এটা ছোট ইমেজ, আমাদের বড় ইমেজ একটা আপলোড করতে হবে। এটা ছোট ইমেজ, আমাদের বড় ইমেজ কি আর আছে, এইটাও ছোট ইমেজ। আচ্ছা, বড় ইমেজ সেরকম পাচ্ছি না, এর মধ্যে একটা থেকে দিয়ে দিই, এটা দিয়ে দিই বা এটা দিই, কোনটা দিব, জেলিফিশ দিলাম। ওকে, তো অ্যাড করলাম, পাবলিশ করলাম। তো তাহলে এখন কিন্তু আমাদের কি ওইটা কি আসছে, এখানে আসতেছে না, অটোমেটিক্যালি আসবে। ও তো আর মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট না, তাই না, যে আপনার অটোমেটিক্যালি বুঝতে পারবে, ওকে বোঝাই দিতে হবে। তো তাহলে সেটা কিভাবে করবো, এবার আমরা কোয়েরি করব, কাস্টম পোস্ট কোয়েরি। এই যে বিষয়গুলো এখন দেখাচ্ছে, এটা কিন্তু সব থেকে বেশি ইউজ হবে এবং সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার। এই জন্য এটা ফার্স্ট হয়ে যাচ্ছে, কারণ এটা পরবর্তীতে অনেকবার ইউজ করব। এটা যাতে ইউজ করতে হতে এটা অনেকটা ইজি হয়ে যাবে। আমরা এটা দুইটা পার্ট গেল, মনে করেন যে যখন কি একটা ডেফিনেশন থাকে আর একটা কল করার পার্ট থাকে, দুইটা পার্ট থাকে না যে কোনো জিনিস। যেমন আমরা ফাংশন কি ফার্স্টে কি করি, ডিক্লেয়ার করি, পরে আমরা ওইটাকে কল করি। তো সেরকম আমরা কি করছি, এটা ডিক্লেয়ার পার্ট আমাদের শেষ, ডিক্লেয়ার করা শেষ। এবার কি করতে হবে, কল করতে হবে না, কল করার পার্টটাতে আসবো। তো এইবার এইটাকে পাইতে হলে কি করতে হবে, আমাদের একটা ফাংশন ইউজ করতে হবে, যেটা হলো মূলত ফাংশন ঠিক না, আমরা যে লুপটা চালাইছি এর আগে ওই লুপটাই একটু অন্যভাবে ইউজ করতে হবে। তো তাহলে আমরা সেটা কি করব, আমরা একটা আলাদা লুপের মধ্যে আমরা কিছু আর্গুমেন্ট হিসেবে পাস করব। আমরা এর আগে তো যেমন কিভাবে দিয়েছি, জাস্ট হ্যাভ পোস্ট দি পোস্ট হয়ে গেল, তাই না। এইবার ওইটাই করব আমরা একটু
অন্যভাবে একটা আমাদের WP কোয়েরি নামে একটা ক্লাস আছে, ওই ক্লাসটার মাধ্যমে আমরা ইউজ করে কাজ করব। ওকে, তো তাহলে আমরা সেটা কোথায় করব? আমাদের সেটা আছে টেমপ্লেট হোম। তো তাহলে দেখেন, তার আগে আমরা একটু এর স্ট্রাকচারটা দেখে নেই, ফলো করি যে আমাদের কি রকম ভাবে আছে বিষয়গুলো। রিসেন্ট ওয়ার্ক, স্লাইডার, ওকে ওকে, এলআই দেখেন, এলআই 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 প্রত্যেকটা কি এলআই এলআই এর মধ্যে আছে না? সুতরাং আমাদের কি এই এলআইটাকে প্রত্যেকবার কি করতে হবে? ঘুরাইতে হবে, লুপ করতে হবে, তাই না? সুতরাং আমরা কি করতে পারি? একটা রেখে বাকিগুলো ছাঁটাই করে দিতে পারি, পারি তো? কারণ আমাদের তো এতগুলো এক্সাম্পল হিসেবে রাখার প্রয়োজন নাই, আছে? নাই, কেটে দিলাম। জাস্ট একটা এলআই রাখলাম এবং এটাকে আলাদা করে ফেলি। এইবার আমরা এইটুককে কি করবো? একটা লুপের মধ্যে নিয়ে আসব। ঠিক আছে, এইটুককে আমরা একটা লুপের মধ্যে নিয়ে আসব। তো সেটা কিভাবে নিয়ে আসবো? সেটাকে আমরা একটা কাজ করি, মনে করেন এইখানে আমরা লুপটা লিখবো। ঠিক আছে, তো এটা কি করবো? আমরা ফার্স্টে বললাম যে আমরা একটা WP কোয়েরি এই ক্লাসটাকে নিয়ে কাজ করব, এবং আমরা ফার্স্টে অবজেক্ট একটু দেখছি, তাই না? একটা অবজেক্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, একটা ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করার জন্য কিভাবে করতে হয়? ফার্স্টে যে কোনো একটা অবজেক্টের নাম দিতে হবে, তাই না? সেটা আমরা কি নামে দিতে চাই? আমরা সাপোজ দিলাম কি স্লাইডার। স্লাইডার নামে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করেছি, সুতরাং আমরা স্লাইডার নামে একটা ভেরিয়েবল নিলাম এবং একটা অপারেটর ইউজ করতে হবে কি নিউ, এবং আমাদের ক্লাসটার নাম কি WP কোয়েরি, WP কোয়েরি। এবং এটা কি করব আমরা? আমরা এখানে কনস্ট্রাক্টের কাজ করে দেব। কনস্ট্রাক্টর হিসাবে কিভাবে করতে হবে? আমাদের WP কোয়েরি এর মধ্যে আমাদের পাস করতে হবে যে আর্গুমেন্টগুলো, এবং সেটা একটা অ্যারে টাইপের, এবং অ্যারে টাইপের হিসেবে কি কি পাস করবো? এটা কিন্তু আমাদের কনস্ট্রাক্টের কাজ হচ্ছে, কারণ আমরা কিন্তু দেখেন জাস্ট এটা কি করতেছি? অবজেক্ট ক্রিয়েট করতেছি। কার অবজেক্ট? WP কোয়েরি। এবং এই WP কোয়েরি আমি কিছু ডিফল্ট ডেটা সেট করে দিচ্ছি, যার মধ্যে কি থাকবে? ফার্স্টে থাকবে পোস্ট টাইপ। পোস্ট টাইপ, তো পোস্ট টাইপটা কি? আমরা পোস্ট টাইপের আগে ডিক্লেয়ার করে আসছি না? পোস্ট টাইপের একটা নাম দিয়েছিলাম না? কি নাম দিয়েছিলাম মনে আছে? বলেন তো, মনে নাই? মডার্ন না স্লাইডার? এই যে মডার্ন না স্লাইডার, এটা হলো পোস্ট টাইপ, পোস্ট টাইপের নেম। তো পোস্ট টাইপের নেমটা আমরা এখানে দিয়ে দিলাম মডার্ন স্লাইডার। তারপর কি? পোস্ট পার পেজ, কতগুলো আমরা প্রত্যেক পেজে কতগুলো পোস্ট দেখাইতে চাই, পোস্ট পার পেজ। পোস্ট পার পেজ কত? আমরা যদি -1 রাখি তাহলে এটা ইনফিনিটি কাজ করবে, আর যদি আমরা 2 3 4 5 যেটা দিই সেটা আমাদের ওই এক্সাক্ট অতগুলোই দেখাবে। ওকে, জাস্ট আমরা এইটুকু রাখলাম, আর কিছুই না। তাহলে আমাদের কি হয়েছে? একটা অবজেক্ট পাইছি, সেটা অবজেক্টের নাম কি? স্লাইডার। এই স্লাইডারটার থ্রুতে এবার আমরা কাজ করব। এই যে অবজেক্ট, এই অবজেক্টের থ্রুতে এবার আমরা কি করব? আমরা কিছু মেথড কল করব, যে মেথডটা আমরা অলরেডি এর আগে কল করছি গ্লোবাল ভাবে। হ্যাভ পোস্ট করছি না? হ্যাভ পোস্ট, ডি পোস্ট, এগুলো করছি না? এই যে কাজগুলো করছি, এই জিনিসগুলোই মূলত আমাদের এই WP কোয়েরির আমাদের একটা মেথড। এইগুলাকে এখন আমরা করব এই অবজেক্টের থ্রুতে ইউজ করব। তাহলে আমাদের এক্সাক্ট ওই যে এই যে পোস্ট টাইপ, এই পোস্ট টাইপের ডেটাগুলো থেকে আমাদের পোস্টটা কোয়েরি করে নিয়ে আসবে। তো তাহলে আমরা সেটা শুরু করে দিই। ইফ, তাই তো মনে করেন জাস্ট সেই ইফ হ্যাভ পোস্ট দেন। হ্যাভ পোস্ট ছিল না? হ্যাভ পোস্ট এই ফাংশন ছিল, তাই না? বাট এই ফাংশনটা এখন ফাংশন কল না করে কি কল করব? মেথড কল করবো। আর মেথডটা কিভাবে কল করবো? আমরা ওই অবজেক্টের থ্রুতে এই মেথডটাকে কল করলাম, জাস্ট এইটুকুই, আর কিছুই না। ইফ হ্যাভ পোস্ট, এবার তারপর কি হবে? হোয়াইল, তাই না? যত সময় আমাদের পোস্টটা থাকবে, হোয়াইল কি? ওই একই জিনিস, হ্যাভ পোস্ট, ওই অবজেক্টের থ্রুতেই কিন্তু আমরা সব কাজ করতে। খেয়াল করে দেখেন, এইবার আমরা কি করতাম? দি পোস্ট করতাম না? দি পোস্ট, ঠিক দি পোস্টটাও কি করতে হবে? আমাদের ওই অবজেক্টের থ্রুতেই কাজ করতে হবে। তাহলে এইটুকুই, জাস্ট এইটুকুই পার্থক্য আমাদের মেন কোয়েরির সাথে কাস্টম পোস্টের কোয়েরি, এইটুকু পার্থক্য, এছাড়া আর কিছুই না। এখন তাহলে কিন্তু আমাদের কি হয়ে গেল? এটা কিন্তু একটা কোয়েরি হয়ে গেল। এইবার তাহলে আমরা কি করতে পারি? এখানে ক্লোজ করে দিলাম। হ্যাঁ করতেছি। এইবার এই মাঝখানে আমরা কি নিয়ে আসবো? এই স্ট্রাকচারটা নিয়ে চলে আসবো। বুঝতে পারছেন বিষয়টা কি করলাম? এই জিনিসগুলো এইটুকু কে বোঝেন নাই? এইটুকু বাদ দেন, মনে করেন এইটুকু কিছু নাই, এইটুকু মাইনাস করে রাখি। এই যে এইটুকু, এই কোয়েরিটুকু বুঝতে পারছেন তো? এই কোয়েরি কিন্তু এর আগে যে কোয়েরি করেছে সেম কোয়েরি না? শুধুমাত্র পার্থক্য কি? একটা অবজেক্টের থ্রুতে আমরা ইউজ করছি, এই, এছাড়া আর কিছুই না। এইটুকু তো ক্লিয়ার।
আর তার মধ্যে আমরা যেটা বারবার লোপাকে দেখাতে চাই কি এলআইটাকে দেখাতে চাই, এটা আমরা দিয়ে দিয়েছি। এইটুকুই তো, এছাড়া আর কিছুই না। বুঝতে পারছেন ব্যাপারটা? ওকে, তো এইবার আমরা এইটুকু আমরা সেভ করলাম, দেখি আমাদের এবার কি হয়। হয় দুইটা, দেখেন নিচে ডট কয়টা আছে? দুইটা আছে, তার মানে দুইটা আসছে, কিন্তু কি আমাদের এক্সাক্ট ওই ইনফরমেশন আসছে? আসছে না। তার কারণ কি? আমরা ভিতরে ডাটাটা পরিবর্তন করি নাই, তাই না? ওকে, এবার দেখেন কত ইজিলি ভাবে এটা করে ফেলি। এই যে আইএমজি ট্যাগ আছে, তাই না, গেট টেমপ্লেট ডাইরেক্টরি সম্পূর্ণ কি আউট। এখানে আমরা কি ইউজ করব? দ্য পোস্ট থাম্বনেইল, দি পোস্ট থাম্বনেইল, জাস্ট এই ফাংশন ইউজ করব, দি পোস্ট থাম্বনেইল, এটুকু ইউজ করলাম। এখন আমরা রিলোড করি, চেঞ্জ হয়েছে? মজা না? মজা না? আরো মজা আসতেছে, সমস্যা নাই। এই যে পোস্টটা দেখেন, এই পোস্টটা যে কি এখন নর্মাল ভেঙে চলে গেছে না, একদম মানে অবস্থা খারাপ, বিধ্বংস হয়ে গেছে, তাই না? আচ্ছা, তো আমরা আরো অন্যান্য ডাটাগুলো চেঞ্জ করে নিই, তারপর আমরা আসি। যেমন সবগুলো কি মডার্ন ডিজাইন আসতেছে, প্রত্যেকটা তো আর মডার্ন ডিজাইন থাকবে না, তাই না? এই জিনিসগুলো আমাদের চেঞ্জ করতে হবে। তো তাহলে কি করবো এখন আমরা? এই যে মডার্ন ডিজাইন, এটা পরিবর্তে আমরা এখানে কি করতে পারি? ডি পোস্ট, ডি টাইটেল ইউজ করতে পারি না? মজা না? দেখছেন, এ তো খুব সহজে আমরা কিন্তু এটা ডাইনামিক করে ফেলতে পারতেছি। এবং তার প্যারামিটার হিসেবে কি দিব? ফার্স্টে H3 ছিল না? H3 ছিল না 2 ছিল? H3 ছিল না? এইখানে এই যে একটু আগে H2 ছিল। আচ্ছা দেখ, আমরা দেখে নিচ্ছি, সমস্যা নাই। H3 দিলাম, আমরা এটা দেখে আসি যে আমাদের H2 ছিল না 3 ছিল? 3 ছিল। ওকে, তো তাহলে আমরা কি দিলাম? H2 3 শুরু হলো এবং শেষ হলো। এবার আমরা সেভ করি, দেখি, রিলোড করি আবার। মডার্ন ডিজাইন আসছে, এবং তারপর এটা কি ফুলি রেসপন্সিভ আসছে। এবার কন্টেন্টটা কি করে ফেলতে পারবো না? ওটা কি করতে হবে? এক্সার্ভ করতে হবে, দি এক্সার্ভ। কারণ এখানে তো আমরা সম্পূর্ণ কন্টেন্ট দেখাবো না, শুধুমাত্র এক্সার্ভটা দেখাবো। আচ্ছা, যেহেতু পিএইচপি আছেই, সেহেতু আমাদের আর নতুন করে কল করার দরকার নেই, ওইটারই আমরা নিচে এইখানে করব। এখানে কি ইউজ করবো এবার? দি এক্সার্ভ, দি এক্সার্ভ। দেখছেন এটা ডাইনামিক করা কত ইজি ব্যাপার, এটা কোনো কঠিন ব্যাপার হইলো? মজা না? কোনো আপনার কত কঠিন লাগতেছে? এইবার দি এক্সার্ভটা কিন্তু অটোমেটিক্যালি পি জেনারেট করে দেয়। তো তাহলে দেখেন আমরা কি করলাম? দি এক্সার্ভ, এই দি এক্সার্ভ কিন্তু অটোমেটিক্যালি পি জেনারেট করে দেয়, মানে আগে পিছে পিটা দিয়ে দেবে, সুতরাং আমরা পি দেওয়ার প্রয়োজন নাই। এখন আমরা সেভ করি, এবার আবার রিলোড করি, দেখি কি আসে। তো দেখেন এটা কি দোষেটা ড্যাশ ড্যাশ ড্যাশ, আর একটাতে কি আসে? আচ্ছা, আরেকটা এরকম আছে, ঠিক আছে। তো তার মানে আমরা দেখতে পাই প্রত্যেকটা জিনিস কিন্তু চেঞ্জ হচ্ছে। এইবার একটা ব্যাপার, জাস্ট এইটা দিয়ে আমরা আপাতত শেষ করবো, যেটা আমাদের ইমেজ সাইজ। ইমেজ সাইজটা কিন্তু এটা ঠিক নাই, তাই না? এইটার জন্য কি করতে হবে? অ্যাড ইমেজ সাইজ আমরা পাইছিলাম, অ্যাড ইমেজ সাইজ করছিলাম না এর আগে? মনে হয় দেখছিলাম, কি দেখাই নাই যা। আচ্ছা, তো আমরা ওইটা আবার ইউজ করব। সেটা ইউজ করবো কি? অ্যাড ইমেজ সাইজ। সেটা কোথায় ইউজ করবো? ফাংশন ডট পিএইচপি তে, যাতে আমরা এটা ইমেজ সাইজ অ্যাড করতে পারি। অ্যাড ইমেজ সাইজ, অ্যাড ইমেজ সাইজ ইউজ করবো। এবং দেখেন এই অ্যাড ইমেজ সাইজের মধ্যে কি কি প্যারামিটার আছে, সার্চ করেন গুগলে। অ্যাড ইমেজ সাইজের মধ্যে আমাদের ফার্স্টে আছে উইডথ, তারপর আছে হাইট, তারপর আছে এটা আমরা হার্ড ক্রপ করবো কিনা সেরকম। দেখেন আমাদের ফার্স্টে এটা কি যে কোনো একটা নেম দিতে হবে, যে কি সাইজে আমরা নাম দিতে চাচ্ছি, তারপর কি উইডথ কত হবে, হাইট কত হবে, আর এটা ক্রপ হবে কিনা। ঠিক আছে, তো আমরা তাহলে এই ব্যাপারগুলো করে ফেলবো। তবে তার আগে আমাদের দেখে নিতে হবে যে আমাদের ইমেজের সাইজটা কত ছিল। ইমেজের সাইজ কত ছিল? এক 1024x360, ঠিক আছে, 1024x360। তো তাহলে আমরা কত দিব? 1024, আর কত দিব? 360। এটা কি প্রথমটা কি না, মানে দ্বিতীয় এটা উইডথ, আর এটা হলো হাইট, পিক্সেল ফরম্যাটে নাই, ঠিক আছে। আর নাম কি দেবো? আমরা দিলাম যে স্লাইডার, স্লাইডার থাম্ব, জাস্ট স্লাইডার থাম্ব না, স্লাইডার, জাস্ট স্লাইডার ইমেজ দিলাম, শুধু স্লাইডার দিয়েছি না, এত ঝামেলা বাদ দিই।
শুধু স্লাইডার দিলাম, ঠিক আছে। স্লাইডারের সাইজ এবার এটা কি ক্রপ করবে কিনা, হ্যাঁ অবশ্যই আমাদের ক্রপ করতে হবে। সুতরাং এটা আমরা কি করব, ট্রু করে দিব, ক্রপ যাতে হয়। কিন্তু এটা দেখেন আমরা কিন্তু এটা আপলোড করার পরবর্তীতে অ্যাড ইমেজ সাইজ করছি, যার কারণে এটা ইমেজ সাইজ অ্যাড হবে না। সুতরাং আমাদের কি করতে হবে, পুনরায় নতুন করে আমাদের ইমেজগুলো অ্যাড করতে হবে। ওকে, তো আমরা এখানে যাই, আবার এটাকে রিমুভ করে ফেলি। হ্যাঁ, ক্রপ না করলে তো আমাদের ইমেজটা তো সাইজ তো ওইটাকে যদি আপনি মানুষ লম্বা মানুষ আপনাকে যদি চাপিয়ে দেওয়া হয় তাহলে কি খারাপ দেখা যাবে না? কিন্তু তাতে না দিয়ে যদি আপনার কি শুধুমাত্র অতটুকু যদি ছবি তোলা হয় তাহলে ভালো হবে না? এতটুকু সাইজ আপনার শুধুমাত্র বুকটুকু নিলাম তাহলে তো ভালো, কিন্তু পা বরং নিয়ে পাটা ঠাইয়ে আমি ছোট করে ফেললে তখন খারাপ দেখা যাবে। তো আমরা কি করব, জেলিফিশটা ছিল এটা আমরা রিমুভ করে ফেলি। যদিও একটা প্লাগইন আছে যে প্লাগইনটা দিয়ে অটোমেটিকলি রিজেনারেট করা যায়। তো আমরা এটাকে নতুনকে আপলোড করি। হ্যাঁ, এই যে এখন 1 মিনিট বাকি আছে যদিও। আচ্ছা, এটা আমরা আপলোড করলাম। আর একটা কি, সেটা হলো মডার্ন, ওইটাই দিলাম তাই না। আরেকটা হলো ফুলি রেসপন্সিভ, এটাতে রিমুভ করি, এটাও রিমুভ করে দিলাম। এবং সেটা অ্যাড করব কোনটা, আচ্ছা এটাই করে ফেলি, টিউলিপ। ওকে, আমরা আপলোড করলাম। কিন্তু এখন আরেকটা জিনিস করতে হবে, যেটা হলো আমরা যেটা জাস্ট একটা লাইন, সেটা হলো কোথায়, যেখানে আমরা দি পোস্ট থাম্বনেইল ইউজ করছিলাম ওইখানে আমাদের একটা প্যারামিটার নামটা দিতে হবে যে স্লাইডার। ওই যে অ্যাড ইমেজ সাইজ যেটা করছি সেই নামটা স্লাইডার, সেই নামটা আমাদের এখানে দিয়ে দিতে হবে। এই সেভ করলাম। এইবার দেখেন আমরা এবার রিলোড করি। কি মজা না? মজা কি, পারবেন তো? এইবারে এখন এইভাবে আরো যত খুশি যত অ্যাড ইউজ করবো ততগুলো আমাদের হবে।